হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাহে রমজান। তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে কিছু সময় কাটানোর জন্যে। আজকে সেই ঐতিহাসিক সোমবার। আহ, তো যা হোক, আজকের আমার লন্ডন লাইফের স্টোরি নাম্বার 4। আজকে আমি কিছু আহ, বিষয় আলোচনা করব, যেগুলা হলো আর্থিক বিষয়, যেটা আপনার ফাইন্যান্সিয়াল, আমরা কি করে কি করতে পারি, কোনটা করলে ভালো হবে। এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে, অফকোর্স এটা আমি কারোর জন্যে পার্টিকুলারলি বলছি না। এইটা যারা আমার মতো আছেন, অথবা আমার মতো হতে চান, অথবা আমার সাথে চলতে চান, সেই ধরনের লোকজনের জন্যই আমার ভিডিওটা আজকে। তো যা হোক, আমি মূল কথায় আসি। সেটা হলো, আমি বাংলাদেশে থাকাকালীন ছোটবেলা থেকেই, যখন আই কান্ট রিমেম্বার, আমার বয়স তখন ছিল খুবই ছোট, আমি তখন খুলনায় থাকতাম। তো খুলনায় আমি আমার আব্বুর কাছ থেকে, তখন আমি ক্লাস 4-5-এ পড়ি, আমি আব্বুকে বলেছিলাম, আব্বু আমার 500 টাকা ধার লাগবে। তো আব্বু বললো, কেন? আমি বললাম যে আমি একটা স্টল করতে চাচ্ছি, সে স্টল থেকে আমি প্রফিট করতে চাচ্ছি। এটা হলো ড্রিঙ্কসের স্টল, ঈদের সময় ড্রিঙ্কসের স্টল দিত। তো ওখান থেকে আমার যাত্রা শুরু। তো আব্বুর কাছ থেকে আই থিঙ্ক 500 কি 400 একটা টাকা নিলাম। নিয়ে আমি আমার একটা বন্ধুর সহায়তার আমি আমার ফ্রেন্ড, তার নাম ছিল অনিক, আমরা দুজন মিলে একটা স্টল দিলাম। ওখান থেকে আমি 200 টাকা লাভ করলাম। তো ওই আমার যাত্রা শুরু আমার লাইফের। এবং তারপর থেকে আমি আমার যত রকমের আপনারা আইটেম বলবেন, গরু মানে মাংসের ব্যবসা থেকে শুরু করে, সাইকেলের ব্যবসা থেকে শুরু করে, মধুর ব্যবসা থেকে শুরু করে, ড্রিঙ্কসের ব্যবসা থেকে শুরু করে, কাপড়ের যত রকমের অর্নামেন্টস, আপনি যেদিক থেকে আপনি বলবেন, ইভেন সংবাদপত্রের, আল্লাহর রহমতে যতগুলো ব্যবসা ছিল বাংলাদেশে, আমি অত ছোটবেলা থেকে আমি টুকটাক টুকটাক সাইড বিজনেস হিসাবে করতাম। তো ওইখান থেকে আমার যাত্রা শুরু। তো আজকে আমি যখন লন্ডনে পাড়ি দিলাম, তখন আপনাদের আমি প্রথম অধ্যায় মনে হয় বলেছিলাম যে আমার একটা টার্গেট ছিল, যে আমি যখন লন্ডনে আসব, তখন আমার একটা টাকা ইনকাম করতে হবে খুবই শর্ট টাইমের ভেতরে। তো সেটার জন্য আমি পরিশ্রম করতে হয়েছে, অফকোর্স। কিন্তু পরিশ্রম খালি করলেই তো টাকা আসে, কিন্তু পরিশ্রম করলে তো টাকা আসলে তো লাভ হচ্ছে না। টাকা তো ইনভেস্ট করতে হবে আপনাকে, রাইট জায়গায় রাইট সময়। তো আমি যেটা করেছি সেটা হলো, বাংলাদেশে আমার কখনো ইচ্ছে ছিল না আমি লন্ডনে এস্টাবলিশড হব, লন্ডনে আমি কিছু করব। তো আমি বাংলাদেশে ইনভেস্ট করা শুরু করলাম। এখান থেকে যখনই টাকা সেভ করতাম, ওই টাকাতে আমি ইনভেস্ট করতাম বাংলাদেশে। তো একটা সার্টেন টাইমের পরে এখানে আমার বিয়ে শাদী করলাম। অফকোর্স এটা আমি একটা আরেকদিনে বলবো। আমার ওয়াইফ হলো বাংলাদেশি না, আমার ওয়াইফ হলো হাঙ্গেরিয়ান। তো আমি ওই বিষয়টা পরে আলোচনা করব। তো তারও অনেক কন্ট্রিবিউশন আছে, অফকোর্স, আমার আজকের এই পজিশনের জন্য। তো আমি আসার পরে আপনার যখন কাজ শুরু করলাম এবং সেভ করলাম এবং ইনভেস্ট করা শুরু করলাম, আমি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছি আমার লাইফে। আপনার ল্যান্ড থেকে শুরু করে, আপনার স্টক থেকে শুরু করে, আপনার প্রপার্টি থেকে শুরু করে। ল্যান্ড এবং প্রপার্টি আমি আলাদাভাবে বললাম, কারণ ল্যান্ড হলো আমি বাংলাদেশে যখন জমি কিনে রাখছি, এটাকে ল্যান্ড বললাম আমি। আর প্রপার্টি বলতে আমি যেটা আমি বাড়ি কিনছি অথবা পিস অ্যান্ড বিটস, এটা আলাদা। তো এই সব কিছু করা যায়। এখন সবাই বলে যে লন্ডন একটা কঠিন জীবন, লন্ডন আসলে প্রচুর ট্যাক্স দিতে হয়। বাই দ্য ওয়ে, যেহেতু ফাইন্যান্সিয়াল টপিকসে আমি কথা বলছি, আমরা এখানে একটা বড় অঙ্কের টাকা ট্যাক্স দিয়ে আসছি। আমি লাস্ট ওভার 20 ইয়ার্স আমি অ্যারাউন্ড মনে করেন 1200 থেকে 1300 পাউন্ড ট্যাক্স এবং এনআই দিতাম, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে আপনার মানে অ্যারাউন্ড 1,70,000-এর মতো ট্যাক্স আমাদেরকে পে করতে হতো এখানে হয়। তো যারা আমরা ট্যাক্স পেয়ার আর কি। তো এই জিনিসগুলো করার পরে কিন্তু হাতে বেশি টাকা থাকার কথা না টেকনিক্যালি আমাদের হাতে। কিন্তু যদি আপনি টেকনিক্যাল ওয়েতে চলাফেরা করেন, টেকনিক্যাল ওয়েতে আপনার
মাসটাকে আপনি মানে ভাগ করে নেন যে আপনি কি কি খরচ হবে, কি কি আপনার করতে পারেন আপনার এই টাকাগুলা দিয়ে, আপনার যেটুকু অ্যাবিলিটি আছে। কারণ সবার ইনকাম একরকম না, এক একজন এক এক রকম ইনকাম করে। তো এই যে ইনকামগুলো আমরা করি এখানে, করে কিন্তু রাখা যায় না। আপনার আমাদের যে পরিমাণ ট্যাক্স দিতে হয়, যে পরিমাণ ন্যাশনাল ইন্স্যুরেন্সে কন্ট্রিবিউট করতে হয়, রিটায়ারমেন্টের জন্য আপনার পেনশনে কন্ট্রিবিউশন করতে হয়, তাতে দেখা যায় মাস শেষে বেশি থাকে না। কিন্তু তাহলে আপনি এই টাকা থেকে গাড়ি বাড়ি ল্যাভিশ লাইফ কি করে মানে কি করে করবেন? তো যেটা আমি শর্টকাটে বলি, যেটা আপনার করতে গেলে কয়েকটা প্রসেস ফলো করতে হয়। যে একটা হলো যে আপনার প্রতি মাসে আমরা যে বাসা ভাড়াটা দিই এখানে, যে বাসা ভাড়াটা হলো আমাদের ওয়েস্ট, তাই না? এটা আমরা যা করতে পারি, এটা আমরা বাসা ভাড়া যেই টাকা দিই ওই টাকা মর্গেজ দিয়ে আমরা বাড়ি কিনতে পারি। এবং বাড়ি কিনতে গেলে আপনারা বলবেন যে এটা তো বাড়ি কেনা ইম্পসিবল। ইট ইজ পসিবল। এখানে অনেক ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে যারা আপনাকে ফাইন্যান্সিয়ালি অ্যাডভাইস করতে পারে যে কোনটা করলে আপনার ভালো হবে আপনার ইনকাম অনুযায়ী। তো এই পর্যায়ে আসার আগে আপনাকে একটা চাকরি পেতে হবে। আপনাকে খালি চাকরি পেলে হবে না, কনসিস্টেন্টলি আপনাকে চাকরি সুইচ করতে হবে। আপনি এক চাকরিতে বসে থাকেন, আপনি কখনো বেশি দূরে যেতে পারবেন না ফাইন্যান্সিয়ালি। আপনি যত বেশি চাকরি সুইচ করতে পারবেন, সে আপনি টার্গেট করবেন আপনার চাকরির ক্ষেত্রে সে 2 ইয়ার্স, সেটা এদেশে হোক বাংলাদেশে হোক। আপনি 2 ইয়ার্স পর পর আপনি দেখবেন যে আপনার গ্রোথ আছে কিনা, আপনার গ্রোথ হচ্ছে কিনা। যদি আপনি দেখেন আপনার চাকরির গ্রোথ হচ্ছে না, তাহলে আপনাকে চাকরি সুইচ করার জন্য আমি সাপোর্ট করব। আমি যেটা করেছি, এটা আমার অফকোর্স এটা আমার স্টোরি, তো আমি কি করছি আপনাকে সেটা মানে আমি শেয়ার করতে চাই। আমি প্রতি 2 to 3 ইয়ার্স আমি সবসময় চাকরি সুইচ করতাম। চাকরি সুইচ করে আমি নেগোশিয়েট করতাম স্যালারির। কিভাবে করতাম? মনে করেন জব মার্কেট সব জায়গায় হাই সবসময় ছিল, কিন্তু আপনি যদি ট্যালেন্টেড হন, আপনি যদি আপনার নেগোশিয়েট স্কিলটা আপনার টপ নচ থাকে, তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। সে অ্যাজ অ্যান এক্সাম্পল আমি কিভাবে করেছি, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি। আমি এই কোম্পানিতে চাকরি করি, আমি কনসিস্টেন্টলি আমি চাকরি খুঁজতাম। আমার যে স্যালারি ছিল সে স্যালারি থেকে বেশি স্যালারিতে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করতাম। তো মনে করেন আমার স্যালারি ছিল 10 টাকা, আমি 12 টাকা স্যালারিতে চাকরির জন্য আমি ট্রাই করতাম। তো যখন আমার ইন্টারভিউ হতো তখন আমি কি করতাম, তখন আমি করতাম যে আমি বলতাম ওদেরকে যে আমার স্যালারি আমার 10 টাকা, আমি অ্যাপ্লাই করছি 12 টাকা। তখন আমাকে জিজ্ঞেস করতো তোমার কারেন্ট স্যালারি কত? আমি বলতাম আমার কারেন্ট স্যালারি অ্যাজ অ্যান এক্সাম্পল 11 টাকা অথবা 12 টাকা। ওকে, 11 অথবা 12 ডিপেন্ড করতেছে। তো তখন বলতে হলে তুমি চাকরি সুইচ করবা কেন? আমি সুইচ করবো আমি বেটার অপরচুনিটির জন্য। তো ওরা বললো ঠিক আছে ফাইন, তোমাকে আমি চাকরি কয়েকটা স্টেজ থাকে, স্টেজে পরে আমি কনফার্ম করলাম। তো 3টা থেকে 4টা স্টেজে পরে আমার কনফার্ম করতো। তখন আমি যেদিন আমার কনফার্ম হয়ে যেত, আমি এই ইনফরমেশনটা নিয়ে আমি আমার বসের সাথে বসতাম, বলতাম যে বস আমার চাকরি হয়ে গেছে। 12 টাকার স্যালারি বলতাম না, 13 টাকার স্যালারি বলতাম। তখন বস আমাকে বলতো যে আমি তোমাকে ফাইন 12 টাকার স্যালারি দিতে রাজি আছি যদি আমি অর্থী হই। তো এই 12 টাকার স্যালারি যখন আমার কারেন্ট জবে কনফার্ম করলো, আমি সাথে সাথে আমার যেই অ্যাপ্লাই করতে চাইছি যেখানে, ওখানে যে বলতাম আমাকে আমার বসরা 13 টাকার স্যালারি অফার করছে, উইচ ইজ আমার স্যালারি অফার করছে মাত্র 12 টাকা। তো এই যে গেমটা, এখন আমার কারেন্ট যে স্যালারি আমি যেতে চাচ্ছি যেখানে আমার যে ফিউচার জব, ওরা যখন দেখলো যে আমি পটেনশিয়াল ক্যান্ডিডেট, আমি আসলে আমার কোম্পানি আমাকে বেশি টাকা অফার করছে আমার জবে থাকার জন্য, তার মানে আমি অর্থী অ্যাজ এমপ্লয়, তখন ওরা আমাকে 12 টাকার জায়গায় 13 টাকা অফার করে। এই যে খেলাটা তখনই করতে পারবেন যদি আপনার পারফরমেন্স একটা কোম্পানিতে একটা মানে এফেক্টিভ হয়। আপনাকে ছাড়তে চাচ্ছে না এমন আপনার পজিশন থাকতে হবে। তো এরকম করে আমি দেখেন 10 টাকার স্যালারি থেকে আমি স্যালারি চলে গেলাম 13 টাকায়। তো এই যে জাম্পগুলা আপনার প্রতিটা চাকরির ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনি বলবেন যে যদি কল করে জিজ্ঞাসা করে তোমার কারেন্ট
জবে কেউ কখনো জিজ্ঞাসা করেন না কারেন্ট জবে যে আপনি কত টাকা স্যালারিতে আছেন, আনটিল আনলেস আপনি কতটুকু, এটা একটা খেলা আছে, এই খেলাটা আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো আপনি আমাকে নক করতে পারেন, নো প্রবলেম, আমি আপনাকে হেল্প করব যদি আপনার চাকরির ক্ষেত্রে কোনো হেল্প লাগে, যে এই টাইপের ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে। এবং আপনাকে যেই চাকরির ক্ষেত্রে যে খেলাগুলো আমি খেলছি সবসময়, যে আপনার পারফরমেন্স, আপনাকে যে টার্গেট দেওয়া হয় সেই টার্গেট থেকে বেটার পারফরমেন্স করতে হবে, সে আপনি যেই জবেই থাকেন না কেন আপনার। তো এই যে খেলাগুলো খেলে এটা কিন্তু আপনার, আপনি যদি অনেস্ট হন, আপনি যদি সৎ হন, খুবই হার্ড এই টুকিটাকি গেমসগুলা আপনার লাইফের জন্য প্রয়োজন। আপনি এখন বলবেন যে ভাই আপনি মিথ্যা কথা বলছেন, আনফরচুনেটলি আমাকে বলতে হয়েছে, এইটা আমি স্বীকার করি, যেটা হয়তো বা ঠিক হয়নি আমাকে বলা। কিন্তু এই গেমগুলো না খেললে আপনাকে কেউ ভ্যালু দেয় না কোনো চাকরির। আপনাকে সবাই নীতি কথা বলবে যে ভাই আপনি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, ইট ইজ বেস্ট পলিসি। কিন্তু আপনি যখন কাজ করবেন, আপনি আপনার অনেস্টি দিয়ে কাজ করবেন, আপনি আপনার ডেডিকেশন দিয়ে কাজ করবেন, অ্যান্ড দিস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে যখন কেউ, যে একটা ছোট্ট একটা কাহিনী বলি, কাহিনী সবাই আপনারা জানেন, তারপর আমি বলি গল্প শেষ করার আগে। সেটা হলো যে একটা ছোট বাচ্চা একটা ভাঙা একটা গাড়ি ফেলানো ছিল আপনার বাসার সামনে। তো বাচ্চা জিজ্ঞাসা করছে, আমার গল্পটা খেয়াল নাই তো এরকমই, বাচ্চা জিজ্ঞাসা করছে বাবা এই গাড়িটার দাম কত? তো বললো যে ঠিক আছে তুমি এই গাড়িটা নিয়ে তুমি এই যে পাশের যে দোকান আছে ওই দোকানে জিজ্ঞাসা করো কত টাকায় ওরা দিবে তোমাকে। তো পাশে জিজ্ঞাসা করছে, সে বলছে যে গাড়ির দাম আমি 5 টাকা দিব। ওই সে বলছে যে বাবা গাড়ির দাম 5 টাকা বলছে। তা বললো ওকে ফাইন, তুমি ওই যে পাশের যে সামনে যে দোকান আছে ওখানে যাও, ওইটা হলো এন্টিক শপ। ওখানে যখন গেছে ও বলে যে ওয়াও এটা তো একটা এন্টিক পিস, এই গাড়ির দাম তোমাকে আমরা 20 টাকা দিব। বললো ওকে ফাইন, বললো বাবা ওরা 20 টাকা দাম দিবে বলছে। বললো ঠিক আছে এই গাড়িটা নিয়ে এবার তুমি থার্ড প্লেসে যাও, ওখানে জিজ্ঞাসা করো। ওখানে গেছে, ওর বলছে আমাকে এ তো ভাঙাচোরা গাড়ি, তোমাকে 3 টাকা দিব। তো মুদ্রা কথাটা হলো যে আপনার ভ্যালু আপনি জানেন, আপনার ভ্যালু আপনার জানা উচিত। চাকরিতে আপনার ভ্যালু বুঝবে না। আপনি যদি মনে করেন আপনি অর্থী, আপনি যদি মনে করেন যে আপনি বেটার দেন আপনার পজিশন, আপনার স্যালারি, কেন আপনি সেখানে পড়ে থাকবেন? তো আপনার মূল্যটা যারা বুঝবে তারা আপনাকে দিবে। তো এই খেলাটা, এই গল্পটা এই জন্য বললাম আপনাকে যে গাড়ির মূল্য তখনই বোঝা যায় যখন আপনি রাইট প্লেসে গাড়িটা নিয়ে আপনি যাবেন। তো আপনার জীবনে আপনি যদি একটা রাইট প্লেসে, রাইট জায়গায় আপনি চাকরিটা করতে চান, আপনার তারা ভ্যালু দিতে পারবে। তো চাকরির ক্ষেত্রে যে কথাগুলো আপনার বলার উদ্দেশ্য হলো, সেই ক্ষেত্রে আমি বলবো যখন আপনার কিছু টাকা সেভ হবে, টাকাটা কোথায় ইনভেস্ট করা যায় এটার জন্য পাগল হওয়ার দরকার নাই। বেস্ট মার্কেট হলো প্রপার্টি মার্কেট। ছোট্ট জিনিস কেনেন, কিন্তু আপনি যদি 2 জন মিলে কেনেন কোনো সমস্যা নাই, যেভাবে কেনেন ইনভেস্ট করেন। ইনভেস্ট জিনিসটা এমন একটা জিনিস যেটা করতে আমি নিজে ভয় পাই, আমি সবসময় ইনভেস্ট করতে ভয় পাই। কিন্তু ইনভেস্ট যদি আপনি করতে পারেন তাহলে আপনার টাকাটার ভ্যালুটা বাড়তে থাকবে সব সময়। তো যাই হোক বন্ধুরা, এই কথা দিয়ে, এই গল্প থেকে আজকে আমি কিছু ছোট জিনিস দিয়ে আমি শেষ করব। যেটা হলো আমি গতবার বাবা মার মূল্য যে কতটুকু এটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম। আমার বাবা ছিলেন হলো ল্যান্ড মিনিস্ট্রিতে। উনি সবসময় আপনার সবাইকে সাজেস্ট করতেন যে জমি কেনার আগে এটা দেখে কেন, ওটা দেখে কেন, অনেক কিছু বলতেন। তো জমি জমা জিনিসটা আসলে খুবই কমপ্লিকেটেড একটা জিনিস। আমাদের ইউরোপিয়ান কান্ট্রিতে অথবা আমাদের এখানে জমি জমা খুব কঠিন না, টাকা আছে মর্গেজ নেবেন, বাড়ি কিনবেন। কিন্তু বাংলাদেশে জমি জমা করা এটা হলো ওয়ান অফ দ্য হার্ডেস্ট থিংস। কার জমি কখন কিভাবে কিনবেন এই জন্য। তো আমি জানি না বাংলাদেশের ল্যান্ড হিস্ট্রিটা, মানে ল্যান্ড প্রপার্টিতে আপনি কিভাবে ইনভেস্ট করতে পারেন, কিন্তু ইউরোপে অথবা যদি আপনি ব্রিটেনে যদি আপনি কেউ ইনভেস্ট করতে চান বাড়িতে অথবা আপনার কোনো জমিতে, দ্যাট উড বি দ্য বেস্ট আইডিয়া। আর মানুষজন বলে যে আপনার স্টক মার্কেট অথবা আদার প্লেসেস, এটা খুবই ভালো বিজনেস যদি আপনি বোঝেন, এটার জন্য স্টাডি করতে হয়। তো এটা অনেক প্যাচ আছে
জীবনে বড়লোক হতে গেলে খালি আপনার বড়লোক হব যদি আপনার বাবার না থাকে, তাহলে আপনার বড়লোক হওয়া আপনার নিজের যোগ্যতায়, এটা হলো ওয়ান অফ দ্য হার্ডেস্ট থিংস। আমার বাবার কি ছিল কি আছে এইটা কিন্তু আমাকে, আমি যদি বলে বেড়াই যে আমার আব্বার এটা আছে ওটা আছে সেটা আছে, সেটাতে কিন্তু আসলে আপনি কে এটা জাজ হলো না, আপনার বাবাকে এটা জাজ হলো। কিন্তু আমি যেটা ফিল করছি, আজীবন করছি, এখনো করি, আমি সেলফ মেড পারসন। তো আমি যা করছি, যতটুকু আমার জীবনে আমি আসছি এই পর্যন্ত, যা যা করছি আমার লাইফে, আমি সবকিছু চেষ্টা করছি কারোর সহায়তা না নিয়ে, নিজের যোগ্যতায়। যদি কিছু অর্জন করতে পারেন আপনি এবং করে থাকেন, সেটা আপনার। আপনার বাবার যেটা আছে সেটা আপনার বাবার। আমার আমি ছোটবেলায় আমি গাড়িতে করে ঘুরে বেড়াতাম, এটা আমার বাবার গাড়ি ছিল, এটা আমার গাড়ি ছিল না। কিন্তু এখন আমি আমার গাড়িতে ঘুরি, এটা আমার অর্জন। সো নিজে অর্জন করুন। বাবার টাকায় গরম দেখানোটা এটা কোনো ক্রেডিট না। আপনি ইন্টার পরীক্ষার সময় অথবা ও লেভেলসের সময় আপনি দামি মোবাইল, দামি গাড়ি, দামি ওয়াচ পরে আপনি ঘুরে বেড়াচ্ছেন, দ্যাট ডাজন্ট ডিফাইন যে আপনি সামওয়ান গ্রেট। এইটা কি ডিফাইন করে যে আপনি আপনার বাবার টাকায় গরম দেখাচ্ছেন। আমি এখন আমার টাকায় গরম দেখাই, আমি যেখানে যাই যা করি, এটা হলো আমার নিজের। এই যে অর্জনটা, এর মতো যে পরিতৃপ্তি, এইটা আপনি কখনো কোথাও খুঁজে পাবেন না। এর পরিতৃপ্তিটা, এর যে ফিলিংসটা, বিশ্বাস করেন যারা আমার মতো অথবা আমাদের মতো অথবা স্টেজে আসছেন, যারা নিজে সবকিছু নিজে করেন, আমি করি লাস্ট গড নোজ ওভার 20 ইয়ার্স, আমি আমার সবকিছু নিজের। তো এই যে অর্জনটা, এই অর্জনটার যে গর্বটা, এই গর্বটা হলো আমার। তো আমি চাই যারা আমার ভিডিও দেখছেন অথবা দেখতে আগ্রহী, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাই অথবা আপুরা, নিজে কিছু করেন, অল্প ছোট্ট কিছু করেন, কিন্তু করেন। কোনো কাজ ছোট না, কোনো কাজ। আপনি যদি টিউশনই করেন, এখানে কোনো খারাপ কিছু না, এটা একটা আপনার অর্জন। আপনি প্রতি মাসে টাকা ইনকাম করতেছেন, এটা একটা অর্জন, এটা একটা আপনার পাওয়া। এবং এই টাকাটাতে গরম দেখাবেন না যে আমি আব্বা দেখো আমি 2000 টাকা নিয়ে আসছি, দিস নাথিং। কিন্তু এটা একটা অর্জন, এই অর্জনটাকে ধরে রাখুন, সেভ করেন এবং এখান থেকে বড় কিছু করার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, সঞ্চয় করুন। সঞ্চয় থেকে বড় কিছু নাই। আপনি কিপটা হবেন না, কিন্তু সঞ্চয় করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সি ইউ নেক্সট মানডে। টেক কেয়ার গাইজ, বাই বাই।